ভাইয়া আপনি তো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন 2 বছর, 15 এবং 16-এ। 15 এবং 16-এ দুইটা ভালো কাজ বলেন, যে আপনার সময় আপনি দুইটা ভালো কাজ করেছেন বা ভালো উদ্যোগ নিয়েছিলেন। আমি যখন শিল্পী সমিতিতে সেক্রেটারি হই, সাকিব ছিল প্রেসিডেন্ট, এবং আমাদের কমিটি, আমি আমার ভালো কাজ করব না, কারণ শিল্পী কমিটির ভালো কাজ আমার কমিটির, জি, কারণ আমি আমার নিজের একাকৃতিত্ব নিয়ে কিছু করি না। যখন আমি একটা জায়গায় ঢুকবো, আমার কমিটির সেটা কৃতিত্ব। আমার সেই কমিটির কৃতিত্বটা হচ্ছে, প্রথম যেটা ছিল শিল্পী সমিতি ছিল, এখন যেটাকে দেখতে পাচ্ছেন বাগান টাগান সহকারে, বাগানটা ছিল না, শুধুমাত্র সামনে ছোট একটা রুম, বড় একটা রুম ছিল। তো আমি সেক্রেটারি হওয়ার পরে এমপি সাহেবের রুমে তথ্য সচিবের সাথে একটা মিটিং ছিল। আচ্ছা আচ্ছা। তো মিটিং শেষ করার পরে উনি যখন গাড়িতে উঠবে, আমি বললাম যে ভাইয়া আমার সমিতিতে একটু ঢুকেন, এক কাপ চা খেয়ে যান। তো বলার পর সে আসলো। আসার পরে সে বলল যে ভাইয়া অমিত, এ তো মনে হচ্ছে একটা গোডাউন, শিল্পী সমিতিটা আর একটু সুন্দর হওয়া উচিত না? ভাইয়া আপনাকে নিয়ে আসি আমি সেই জন্যই। এবং তখন যে এমডি সাহেব ছিল, এই দুজনকে বললাম যে আমাদের শিল্পী সমিতির পাশে যে জায়গাটা পড়ে আছে, ওখানে ময়লা পানি পুনি জঙ্গল হয়ে আছে, তো আপনারা যদি আমাকে পারমিশন দেন, আমি এদিক দিয়ে গেট কেটে এখানে একটা বাগান বানাই, যে আমার শিল্পীরা সেখানে অবসর টাইমটা কাটাবে, এবং শিল্পী সমিতির বিউটিটা যেন বাড়ে, যে হ্যাঁ এটা শিল্পী সমিতি, আসলেও যেন ভালো লাগে, আসলেও যেন ভালো লাগে। তো তারা পারমিশন দেওয়ার পরে আমরা সেটা কমপ্লিট করি। এখন যে শিল্পী সমিতিটার চেহারা দেখতে পাচ্ছেন, আমি মনে করি যে আমাদের কমিটির প্রথম ভালো কাজ হচ্ছে এইটি। এবং পরবর্তী যেটা হচ্ছে যে যারাই আসে তারাই কিন্তু শিল্পীদের জন্য করার চেষ্টা করে। কেউ কেউ হয়তো সেলফি তুলে প্রচার করে। আমাদের কমিটির করেছি, কিন্তু আমরা ভালো কাজটা হচ্ছে যে আমরা ফোকাস করি নাই, কারণ আমি আমার ভাই, আমার একজন শিল্পীকে একটা সহযোগিতা করব, সেটাকে গোপনে করার চেষ্টা করেছি। এই দুটা ভালো কাজ মনে করি আমাদের কমিটিটা করেছিল। বাহ, আমরা কি সামনে আবার আপনাকে দেখতে পাবো? আমি মনে করি যে আপাতত আসলে সব ধরনের ইয়ের থেকে আমি দলাদলির মধ্যে থাকতে ভালো লাগে না। মানে বিশেষ করে আপনারা কারণ এই শিল্পী সমিতি নিয়ে মন কষাকষি, একজন আরেকজনের সাথে কথা বলে না। কারণ আমার পরের টার্মে আমি যাদেরকে দেখছি, তাদের কারণে কিছু কিছু মানুষের ভুলের কারণে শিল্পী সমিতির শিল্পীদের মাঝে একটা প্রাচীর তৈরি হয়ে যায়। একজনে মনে করে যে আরেকজনের শত্রু। কিন্তু আমরা যখন ফিল্মে প্রথম ঢুকি, এবং শিল্পী সমিতির আমি এজিএস ছিলাম 2 বার, কলি ভাই, আহমেদ শরীফ, ওনাদের সাথে যখন ছিলাম, তখন দেখেছি যে একজনের জন্য আরেকজন জান দিয়ে দেয়। আর এখন হয়ে গেছে যে টাকার খেলা, কার কত টাকা আছে সে করবে। কারণ সাধারণ যারা নাকি অসচ্ছল শিল্পী আছে, এদের ভিতরে মানে একটা লোভ ধরিয়ে দিয়েছে। ইলেকশন আসলেই তাদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে, প্রচুর টাকা খরচ করে খাওয়াতে হবে। এটা তো না, কারণ এটা তো অলাভজনক একটা প্রতিষ্ঠান। আমরা এখানে যাব, এখানে সার্ভিসটা যে দেব, এটা কোনো অর্থের বিনিময়ে না। আমার কাজ হচ্ছে শুটিং করা, ছবি করা, তার পাশে আমার শিল্পীদের নিঃস্বার্থভাবে কিছু কাজ করা। সেটার পিছেও যদি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে করতে হয়, কারণ আমি তো রাজনৈতিক নেতা না, বা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আমি একজন শিল্পী। আপনাদের সময় যেমন দীপজল ভাই হেরে গেলেন, আপনি তার পরের দিনই ফুল নিয়ে তাকে ফুল দিয়ে তাকে বরণ করছি, কিন্তু এখন এই জিনিসগুলো চালু নাই। তো এরপর থেকেই আমি এরপরে আর করি নেই, কোনো নির্বাচন করি নেই। পরবর্তীতে আমি আবার নির্বাচন করলাম নিপুণের সঙ্গে সহসভাপতি হিসেবে। না ওইটা হলো, তখন আমি খুব ব্যস্ত ছিলাম। আমি বলছি ভাই আমি থাকবো না। পরে যাই হোক বললো যে কমিটিতে থাকতে হবে, তো আমি বললাম ইসিতে রাখো। পরে ইসিতে ছিলাম, কিন্তু আমি টাইম দিতে পারিনি। যেহেতু টাইম দিতে পারি না, একটা পদটাকে কেন আমি আটকে রাখবো? তাই আমি চিন্তা করছি যে না, যারা সময় দিতে পারে তারাই নির্বাচন করুক, তারাই যদি ভালো কিছু কাজ করতে পারে করুক। কিন্তু আপনার 500 বা 600-র কাছাকাছি আপনি ছবি করেছেন,
প্রতিটা ছবিতে একটা ভালো অভিজ্ঞতা আছে, একটা খারাপ অভিজ্ঞতা আছে, সবকিছু মিলে আপনি একজন অভিজ্ঞ মানুষ। আমরা তো আপনাদের মতো মানুষ হারাতে চাই না যে শিল্পী সমিতিতে আবার আসেন। না, আমি যদি আমার শিল্পী ভাইদের পাশে থাকতে চাই, নির্বাচন করেই যে শুধু থাকতে হবে তা তো কথা নয়। আমি হয়তো আমি ক্যাবিনেটে থাকলাম না, কিন্তু আমি তাদের পাশে থাকতেই পারি। এবং আমার কাজ না থাকলে আমি শিল্পী সমিতি যে আড্ডা মারি, অনেকে জিজ্ঞেস করি কে কেমন আছে। এটা আমার তাদের প্রতি ভালোবাসা সবসময় ছিল, থাকবেই। সেটা যে নির্বাচন করে আমার পদে থাকতে হবে এটা কোনো দরকার নেই। ভাইয়া, আমরা এই নতুন প্রজন্ম, আমরা আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। যেমন আমি টুকটাক নাটকে অভিনয় করি, কিন্তু অভিনয়টা জানি না ঠিক মতো। তো আমার মতো আরও 10টা মানুষ আছে, তাদেরকে নিয়ে আপনারা কি 3 মাসে একদিন একটা ক্লাস যদি নিতেন? এটা আসলে অনেকেই নিয়েছে, যেরকম আমাদের সোহানুর রহমান সোহান সাহেব অভিনয়ের একটা স্কুল খুলেছিলেন। এটা হয় কি, এখন তো বাংলাদেশে অনেক শিক্ষার প্রতিষ্ঠান হয়েছে, আমরা যখন ঢুকছি তখন ছিল না। শিক্ষার অনেক জায়গায় আছে, তবে ওখানে শিখে হালকা মানে একটু শিখে কাজ করতে করতে শেখাটাই বেটার। হাতে কলমে যেটা হয় আর কি, প্র্যাকটিক্যালি যে শুটিং করতে করতে এই কাজগুলো খুব কাজে দেয়। এবং আমি বলবো যে আপনি যদি নাটক মিডিয়াতে কাজ করেন, যারা নাটকের সিনিয়র শিল্পী আছে তাদের সঙ্গে যখন কাজ করবেন, অবসর টাইম তাদের কাছে জোর করে আদায় করে নেবেন যে ভাইয়া আজকে সন্ধ্যায় আমি আউটডোরে গেলে আমি আজকে আপনার রুমে আসবো, 10টা মিনিট আপনি আমাকে একটু কিছু শেখাবেন। যখন আমরা আউটডোরে যেতাম, আমার মনে আছে কক্সেস বাজারে দেখা গেলো আমরা যারা নতুন হিরোইন বা আমরা যারা আছি, হয়তো একটা হোটেলে আছি, শাবানা ম্যাডাম, জসিম ভাই, আলমগীর ভাই, তারা আরেকটা সাইটে আছে, সন্ধ্যার দিকে শুটিং নাই, ওই জসিম ভাইয়ের রুমে যেয়ে হাজির হয়ে যেতাম, আলমগীর সাহেবের রুমে যেয়ে হাজির হয়ে যেতাম। ভাইয়া এই ফাইটের আমাদের তো আপনার একটা ঘুষিয়ে মনে হয় যে ওয়াল ভেদ করে চলে গেল, আমাদেরটা আসে না কেন? এগুলো নিয়ে আলোচনা করতাম, অভিনয়টা কিভাবে করা যায়, তাদেরকে মানে জ্বালানোর চেষ্টা করতাম, তারা খুশি হইতো। কিন্তু এখনকার জেনারেশনে অনেকেই, কারণ প্রচুর ছবি করেছি নতুন শিল্পীদের সাথে, অনেক আউটডোর করেছি, এরকমও হয়েছে একটা ছবিতে 4 দিন শুটিং করলাম পরপর, কিন্তু নায়কের সাথে কোনো শট নাই। আমি হয়তো ভিলেনের চরিত্র অভিনয় করতেছি, আমি মিশা দুইজনে পাশাপাশি রুমে আছি, অবসর টাইমে মিশা আমার রুমে, আমি মিশার রুমে, আরেকটা রুমে একটা নায়ক আছে। ওই 4 দিনে আমরা নায়কের চেহারা দেখিনি, সে এসে বলেও না ভাইয়া কখন আসলেন, কারণ ওই 4 দিন তার গ্যাপ ছিল, সে খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, তার রুমে সে রেস্ট নিচ্ছে। কিন্তু এই জেনারেশনের এই যে কেউ কেউ, তারা হয়তো মনে করে যে এদের কাছে কি শিখবো, আমরা তো নিজেরাই শিখে নিব। পার্সোনালিটি মেনটেন করার জন্য একটা নৈতিক অবক্ষয় না? আমি এটা বলতে পারবো না, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে সে চিন্তা করে। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে আমার সিনিয়রের কাছ থেকে আমার কিছু শেখার আছে। আর এখন কেউ কেউ, সবাই যে তা না, কয়েকজন হয়তো মনে করে আমি তো সব শিখেই এসেছি, এই আর কি। এটাও একটা প্রবলেম। আপনার ভাবির নাম লাবণ্য, আপনার 2জন মেয়ে আছে, মেয়ে কন্যা সন্তান আছে, তাদের নাম এবং তারা কোথায় পড়াশোনা করছে একটু জানতে চাই। বড়টার নাম হচ্ছে লামিসা রহমান মেঘা, ও গ্র্যাজুয়েশন শেষ করে আমেরিকাতে আছে, বাকি ওখানেই পড়াশোনা শেষ করবে। ছোটটা ক্লাস 8-এ পড়ে, ওর নাম হচ্ছে নামিরা রহমান সামান্তা। এখনো কি ও আপনাকে ভিলেন হিসেবে মেনে নিয়েছে? এখন তো বুঝে, এখন আগে যখন ছোট ছিল তখন সে বলতো না তুমি এইসব খারাপ লোকের চরিত্র করবা না, এখনো বলে আবু দরকার নাই, দরকার হলে ছবি ছেড়ে দাও, তাও করা যাবে না। কিন্তু মানে আমরা যখন বলি যে সেটে ভিলেন হিসেবে আছে নায়ক অমিত হাসান, নায়কটা কিন্তু চলেই আসে, আর আপনি কিন্তু আসলেই নায়ক। ওই যে বললাম না যে আমার মেয়ে বলছিল এরকম একটা ঘটনায় যে আমার বাবা নায়ক, সে ভিলেনের অভিনয় করে, ওইরকম আর কি। আরেকটা যে প্রশ্ন জানার ইচ্ছা ছিল, আপনি, বাপ্পারাজ ভাই, আমিন খান, তারপর মান্না ভাই, আপনাদের মধ্যে চমৎকার একটা সম্পর্ক ছিল এবং স্ক্রিন শেয়ার করতেন একজন আরেকজনের সাথে। এই যে প্রথমে যে গানটার কথা বললাম, 2 আর 1-এ 3, আমরা 3 বন্ধু। ওয়াকিল আহমেদের ছবির নামটা হচ্ছিল ভুলো না আমায়, সুপারহিট ছবি আমাদের।
সেখানে আপনি দোলনায় ঝুলে ঝুলে যাচ্ছেন, দুই বন্ধু দুই পাশে, মানে চমৎকার। এই আপনাদের ভেতরের বন্ডিংটা চমৎকার। এবং এখন এই ধরনের আসলে ছবিগুলো হয় না কেন? হয় না কারণ হলো যে আসলে আমরা যখন ফিল্মে আসি আমরা একক ছবি করেছি প্রচুর, পাশাপাশি সিনিয়র শিল্পী ছিল, দেখা গেল রাজ্জাক সাহেব আছে বা আলমগীর সাহেব আছে, শাবানা ম্যাডাম আছে, পাশে হয়তো আমি শাবনূর, আমি পপি বা আমি মৌসুমী। এখনকার জেনারেশনের কিছু কিছু শিল্পীর কাছ থেকে আমরা শুনি যে না, দুই নায়ক থাকলে করব না, নায়িকারা বলতেছে দুই নায়িকা থাকলে করব না। এরা কম্পিটিশনের মধ্যে মানে যাওয়ার আগ্রহটা কম। কিন্তু তখন কিন্তু আমরা চেষ্টা করতাম, হ্যাঁ, যে কাঞ্চন ভাই আমি একাধিক ছবি করছি, মান্না আমি একাধিক ছবি করছি। তাতে কি হয়েছে যে আমাদের মধ্যে কম্পিটিশন ছিল। যখন ড্রামা করতাম, আচ্ছা কাঞ্চন ভাই আমার সিনিয়র আর্টিস্ট, যদি আমি তার একটু, যদি তার কাছাকাছি একটু অভিনয় করতে পারি, তাহলে তার দর্শকগুলো আমাকে পছন্দ করবে, সেই দর্শক আমার হবে। এই জিনিসগুলো সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদের দর্শকগুলো যখন আমাদের অভিনয় দেখছে, তখন আমাদের অভিনয় দেখে আমাদেরও ফ্যান হয়েছে। কিন্তু এখন কি হয়েছে যে আমি যদি সিঙ্গেল ট্র্যাকের ছবি করি, আমি কম্পিটিশনটা কার সাথে করব? হ্যাঁ, অবশ্যই সিঙ্গেল ট্র্যাকের ছবি করতেই হবে, পাশাপাশি দু চারটা ছবি করতে হবে, দুটো নায়ক দুটো নায়িকা। তাহলে তুমি যাচাই করতে পারবা যে তুমি ওর চেয়ে ভালো অভিনয় করো কিনা, বা তুমি দর্শক তোমাকে নাম্বার দিবে যে না, ও তো ওর চেয়ে ভালো অভিনয় করছে, হ্যাঁ এই ছবিতে ফাটিয়ে দিছে। এই কথাগুলোর সুযোগ তো পাচ্ছে না তারা। তো যারা নতুন আছে তাদেরকে, বা যারা কাজ করতেছে, আমার কথা হলো যে তোমরা কম্পিটিশনে আসো, প্রতিযোগিতার মধ্যে আসো, যে একজন আরেকজনের চাইতে ভালো অভিনয় করব, এই মন মানসিকতা নিয়ে ছবিগুলো করার চেষ্টা করো। তাহলে গল্পেরও চেঞ্জ হয়। নাহলে একই ট্র্যাকের ওই 5টা রোমান্টিক গান থাকবে, 4টা ফাইট থাকবে, লাস্টে ভিলেনের সাথে ফাইট হবে, প্রেমিকা তার কাছে চলে আসবে, এই তো। এই টাইপ ছাড়া তো চেঞ্জ হবে না। ছবিতে আবেগও কমে আসছে। সেটাই। আপনাদের সময় যেমন ফাইটও একটা আবেগ ছিল, আপনি শাবনূরকে কোলে নিয়ে ভিলেনকে হিট করছেন। ওটা আসলে গল্পের সঙ্গে মিলিয়ে ফাইট করতো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে গান এবং ফাইট এই দুটো কিন্তু স্ক্রিপ্টের সঙ্গে, গল্পের প্রয়োজনে ফাইট হইতো, গল্পের প্রয়োজনে গান হতো। কিন্তু এখন মাঝে মাঝে কিছু কিছু ছবিতে মনে হয় 4টা গান থাকার দরকার, গান আসছে, 2টা ফাইট না হইলেই নয়, ফাইট থাকতে হবে। আবার গল্পের সাথে গানেরও মিল নেই, এরকম হয়ে যায়। এখনো যদি আপনি বাপ্পারাজ ভাই একসাথে ছবি করেন, হলে মুক্তি পায়, আমার মনে হয় অনেক দর্শক দেখতে যাবে। এটা কি প্রযোজকরা এখনো বোঝে না? এটা আসলে আমি একটা কথা বলি, আমি সবসময় একটা কথা বলতাম যে দর্শকদের কাছে আমাদের মানে আমরা যারা আছি, আমি, বাপ্পা, ওমর সানি, কাঞ্চন ভাই, রুবেল ভাই, আমরা যারা আছি, আমরা কিন্তু এখন অনেকের হাতে ছবি কম আমাদের। অনেকে হয়তো বলে আমি বেছে বেছে কাজ করছি, আমি বলবো না, ছবির সংখ্যা আমাদের কাছে কম। হ্যাঁ, তো আমি সবসময় বলতাম যে দর্শকদের কাছে চাহিদা শেষ হওয়ার আগেই ইন্ডাস্ট্রির কাছে আমরা চাহিদা হারিয়ে ফেলছি। এখানেও পলিটিক্স থাকে অনেক, মানে পরিচালকের কাছেই চাহিদা হারিয়ে গেছে। হ্যাঁ, পরিচালক, আপনি দেখেন বাইরের দেশে, আপনি যে ইন্ডিয়াতে চিন্তা করেন যে আমাদের সময়কার যারা হিরো হিরোইন আছে তারা কিন্তু অনেকে কাজ করছে। হয়তো দেখা গেল যে নতুন জেনারেশন বা আমরা যেটা করছি, আমরা সিনিয়ররা আমাদের বেস করে একটা ক্যারেক্টার থাকবে, আমাদের সঙ্গে নতুন জেনারেশন নায়ক নায়িকারা কাজ করবে। এই টাইপের ডিরেক্টরের গল্প তৈরি করতেছে না, বা প্রডিউসাররা এই টাইপের ছবি বানাচ্ছেন না। হ্যাঁ, তার মানে কি, তারা আমাদেরকে মাইনাস করে হয়তো ওই প্যাটার্নের ছবি বানাচ্ছে। তাতে কি হচ্ছে, আমরা আমাদের মতো শিল্পী যারা আছে তারা আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। এবং এটা তো খুব দুর্ভাগ্যজনক চলচ্চিত্রের জন্য, আমাদের মতো দর্শকদের জন্য, প্লাস একজন শিল্পীর জন্য। এটা তো আসলে মনে করেন যে একটা শিল্পী তৈরি হইতে তো অনেক পরিশ্রম, অনেক টাকা খরচ করে আমাদেরকে অভিনয় শিখিয়েছে। একসময় আমরা রোমান্টিক ছবি করেছি, অ্যাকশন ছবি করেছি। এখনকার এই যে সঙ্গে এখনকার গল্পের যে চরিত্রগুলো তো আমাদের করা হয়নি। আমাদের এই চরিত্রগুলো করার খুব লোভ লাগে যে হ্যাঁ, জসিম ভাই শাবানা ম্যাডাম ছিল, আমি আর শাবনূর ছিলাম, রাইট। এখন আমি আর শাবনূর করব জসিম ভাই শাবানা ম্যাডামের ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো তো আমাদেরকে নিয়ে গল্প হচ্ছে না, আর ছোটরাও থাকবে আরেক পেয়ার। হ্যাঁ, এই গল্পগুলো তো তৈরি হচ্ছে না, ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি হচ্ছে না। এগুলো যদি এই টাইপের হয়, তাহলে আবার কিছু ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি হবে,
এই আমাদের লেভেলের শিল্পীগুলো বেঁচে থাকবে দর্শকদের মাঝে। এবং আপনি তো একজন প্রকৃত অর্থে ভালো অভিনেতা, এবং ভালো অভিনেতা হওয়ার জন্য প্রতিনিয়ত ট্রাই করছেন। আমি এখনো শেখার চেষ্টা করছি। নিউ জেনারেশনের যারা ডিরেক্টর আছে ওদের সাথে কাজ করলে আমি বলি আমি তোমাদের কাছে কিছু শিখতে চাই। কারণ আমি যখন ফিল্মে ঢুকি আমার উস্তাদরা ছিলেন যারা মোতালেব হোসেন, মনোহর খোকন, আবিদ হাসান বাদল, ছোটকু আহমেদ, শিবলি সাদিক, তারপর কামরুজ্জামান, বলাই ভাই বা এই যে আছে ওয়াকিল আহমেদ, সেলিম ডিরেক্টর সেলিম, এদের কাছে কিন্তু অনেক কিছু শিখছি। আমার কাছে মনে হয় যে 50-60 জন ডিরেক্টরের সাথে আমি কাজ করেছি। তাদের কাছ থেকে যদি একটা করে শর্ট আমি একটা করে অভিনয়ের অংশ শিখি তাহলে আমি 60টা ডিরেক্টরের কাছে 60টা জিনিস শিখেছি। আর নিউ জেনারেশনের যাদের সাথে কাজ করেছি যেমন শাহিন সুমন আছে, অনেক ভালো ভালো ছবি করেছি তাদের সঙ্গে, আরো অনেকেই আছে। এখন তো আরো চলে আসছে রায়হান রাফি আছে। তারপর আমি এদের কাজ করি নাই বাট এদের কাজ দেখেছি, এদের কাছে অনেক কিছু শেখার আছে। আমি নতুনদের সাথে কাজ করলে আমি বলি যে আমি শিখতে চাই। আর আমার শুরুর থেকে একটা জিনিস ছিল, মনে করেন যে এই সিকোয়েন্সে আমার কাজ নাই, আমার 2-3টা শটের পর আমি মেকআপ রুমে যে বসে থেকে আড্ডা মারার কথা। আচ্ছা ঠিক আছে অমিত ভাই আপনি মেকআপ রুমে বসেন, আমি এই সিকোয়েন্সটা করি, এই সিকোয়েন্সে আপনি নাই। কিন্তু আমি চেষ্টা করি, তখনও করছি এখনও করি, পিছনে চেয়ার নিয়ে বসে যে আচ্ছা এই শিল্পীটা কি অভিনয় করতেছে, এই ডিরেক্টর নতুন ডিরেক্টরের কাজ করতেছি তার শটটা কীভাবে নিচ্ছে, আমার উস্তাদরা যেভাবে কাজ করছে তাদের সাথে কতটুকু ডিফারেন্স তাদের কাজের, বা ওনাদের সিনিয়রদের কাছে যা শিখেছি নিউ জেনারেশনের কাছে কিছু শেখার যায় কিনা চেষ্টা করি। আপনার অভিনীত ডায়লগ শুনতে চাই যেগুলোতে আপনি ভিলেন করেছেন, কোনোটা মনে আছে কি একটু শুনুন। ভিলেন আসলে কি, এই আপনি যেটা বললেন যে ভিলেনের ডায়লগ শুনতে চাই, তো দর্শকরা বাইরে গেলে বা বিভিন্ন স্টেজে, বাইরে গেলে কিন্তু আমি যখন স্টেজ কোনো প্রোগ্রামে যাই ডায়লগ শোনার জন্য পাগল থাকে প্রত্যেকেই, এবং আমি তখন জিজ্ঞেস করি ভিলেনের ডায়লগ নাকি নায়কের ডায়লগ, অধিকাংশই বলে ভিলেনের ডায়লগ, কারণ এই ডায়লগগুলোর মধ্যে একটু স্পিড বেশি থাকে তো, আর রোমান্টিক ডায়লগ তো রোমান্টিক ওয়েতে ওটা অনেকেই 2-1 হয়তো শুনতে চায়। তো পাশাপাশি এখন তো আসলে দর্শকদের আইকিউ চেঞ্জ হয়েছে, তারা একটু তাদের চিন্তা ভাবনাগুলো এই জেনারেশনের চেঞ্জ হয়েছে, তো যে কারণে নেগেটিভ ডায়লগগুলোই বেশি শুনতে চায়। যেমন আমার আরেকটা পছন্দের ডিরেক্টর নিউ জেনারেশনের মধ্যে বুলবুল বুলবুল বিশ্বাস, তার একটা ছবি করেছিলাম, ছবির নামটা ছিল হইল রাজনীতি, সাকিব খানকে নিয়ে। সাকিব, আমি ওই ছবিতে আমি ভিলেন থাকি। তো এই জেনারেশনের ডিরেক্টরগুলোর সাথে আবার এরকম একটা সম্পর্ক থাকতো আমাদের, হয়েছে বড় ভাই ছোট ভাই বা বন্ধুত্ব সম্পর্ক, কিছু একটা বললে পারে সেটা রাখার চেষ্টা করে, আমি এটা করার চেষ্টা করি। এবং যতগুলো নেগেটিভ ছবি করেছি কিছু কিছু কমন ডায়লগ থাকে ভিলেনদের, তা আমি বললাম যে আচ্ছা আমি যদি এই ডায়লগটা বলি বুলবুল ভাই কিরকম হয়, বলে যে কি ডায়লগ, আমি যে এই ডায়লগ, কারণ আমি খুব ঠান্ডা মাথার খুনি থাকি, নিজে হাতে খুন করি না, আমি কারোর উপর খেপে গেলে আমি একটা ডায়লগ বলবো, ডায়লগটা শেষ মানে এই ডায়লগটা ধরা মানে হচ্ছে আজকে এই লোকটা মারা যাবে, আমার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট থাকে, তার হাতে একটা পিস্তল থাকে, সে পিস্তল নিয়ে এইভাবে থাকে, ডায়লগটা শেষ, গুলির শব্দ দেখা গেল পড়ে গেল, খুব বাহ ভালো আইডিয়া, সংলাপটা বলেন তো, তা আমি বললাম, বলে সুন্দর, সেই সংলাপটা আমি বলতেছি, মনে করেন আপনার উপর আমি খেপে গেছি, আমি আসলাম এসে 2-1 কথা বললাম যে না আপনি এটা খুব ভালো, খারাপ কাজ করছেন, অমুক করছেন তমুক করছেন, তারপর ওই কমন ডায়লগটা, আকাশে বাত্তি নাই, পকেটে পাত্তি নাই, মনে বিশান্তি নাই, আরে পরে খায়া ফালা, এইগুলি শব্দ জায়গাতে পড়ে গেছে, সুপার হিট একটা ডায়লগ। হ্যাঁ 2-3টা জায়গাতে এটা প্লে হয়, যখনই আমি কাউকে এটা কিল করার জন্য প্রস্তুত হই তখন এই ডায়লগটা আসে আর কি।
তারপর একটা ছবি আমি বাসায় দেখেছিলাম, এই কারোর হাত থাকবে না, পা থাকবে না। এটা হচ্ছে আমার প্রথম নেগেটিভ রোল, জাজ মাল্টিমিডিয়ার শাহিন সুমনের ভালোবাসার রং ছবিতে ছোট্ট একটা ডায়লগ ছিল। আপনার নিজস্ব প্রযোজিত ছবির সময় করা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা করা, তখন আমি করতে চাই নাই, ওরা আমাকে জোর করে করাইছে যে করেন না, একটা করেন, নায়িকা নাই, গান নাই, কিন্তু আপনি এই ছবির একটা ভিলেন, মেইন ভিলেন। তো করার পরে দেখলাম যে রেসপন্স ভালো, দর্শকও চায়, ডিরেক্টর প্রডিউসারও চায়, আমিও আর না চেয়ে কি হবে। আপনি আপনি হলো একজন পরিপূর্ণ শক্তিশালী অভিনেতা। আপনি তো পরিপূর্ণ শক্তিশালী কিনা জানি না, তবে আমি অভিনয় পাগল ছেলে একটা। অভিনয় ছাড়া আমি কিছুই বুঝি না। আমি আমার ধ্যান জ্ঞান সবসময় মাথায় একটাই, যা অভিনয়টা ভালো করা যায় কিনা। আমি মনে করি এখনও আমি শিখতেছি, এখনও আরও আমি আমার সেই অভিনয়ের শেষ যে অংশ আমি ওখানে এখনও পৌঁছাইতে পারি নাই। আরো জীবনে যতদিন বেঁচে থাকবো আমার মনে আরো শিখতেই হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি অভিনয় করতে চাই এবং অভিনয় শিখতে চাই। তাহলে 10 বছর পরে কি আমরা বাবার ক্যারেক্টারও আপনাকে পাবো?